আমরা এখন শুরু করি। আমাদের আজকের কাজটা বেসিক্যালি আমরা এতদিন ধরে যা কাজ করছি সেগুলো ফ্রন্ট এন্ড এ কাজ করছি। আজকে আমাদের কাজ হবে ব্যাক এন্ড নিয়ে কিছু একটা কাজ করা। তার আগে বিষয় হচ্ছে আমরা একটু সার্ভার সম্পর্কে জানি। আমরা যে ওয়েবসাইট গুলো বিল্ড করি সেই ওয়েবসাইট গুলো আমরা বেসিক্যালি ফ্রন্ট এন্ড ইউজ করি। এই ফ্রন্ট এন্ডটাকে কিভাবে ব্যাক এন্ডে কাজে লাগানো যায় বা ফ্রন্ট এন্ডকে কিভাবে সার্ভারে আপলোড করতে হয়, যে এমন একটা কিছু করব যেখান থেকে লিঙ্কটা সরাসরি আপনার কাছে চলে যাবে বা লিঙ্কে ক্লিক করলে আমরা দেখতে পাই, যেমন google.com লিখে সার্চ দিলে গুগলের সাইটটা আমরা দেখতে পাই। তো ওই রকম সিস্টেম কিভাবে তৈরি করে তাই আমরা দেখতে পারবো। আমরা ফ্রন্ট এন্ডের যেগুলো আছে HTML CSS সেগুলো আমরা গিটহাবেও তুলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাক এন্ডের কোনো কাজে আমরা গিটহাবে তুলতে পারবো না, মানে সেটা লাইভলি শো করে না, দেখা যায় না কপি। আর ফ্রন্ট এন্ডের যেগুলো আছে সেগুলো দেখা যায়। তো আমরা যেহেতু ব্যাক এন্ড নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের সার্ভার নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে সার্ভারে ঢুকে আমাদের একটা প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট আমরা এখানে আপলোড করে দেখবো। যেমন গত ক্লাসে আমরা একটা প্রজেক্ট করছিলাম, এইটা আমাদের প্রজেক্ট ছিল, এটা আমাদের প্রজেক্ট ছিল। এখন এটা আমরা চাচ্ছিলাম যে এটা আমাদের সার্ভারে যেন দেওয়া যায়। কিসে দেওয়া যায়? সার্ভারে। সার্ভারে। আমি একটা লিঙ্ক ভাই দেবো, এটা সেই আমার লিঙ্কটা যেন ক্লাস আপনি না। পেয়ে যান। এটার জন্য এটা আপনার ক্লাস না? জি না, আমার 18 না, আমার 17 ভাই। মানে এইটাই ছিল। এইটা আমাদের, তাই তো? অ্যানিমেট করছে। তো আমরা এখান থেকে যে কোনোটা নিতে পারি। এই যে 5, 6, 7 নাম্বার ক্লাসে আমরা যে সাইটটা করছিলাম এগুলো আমরা ইনপুট করতে পারি। আমরা এখন চাচ্ছি এইটাকেই ধরেন 7 নাম্বার যে ক্লাসটা আছে সেটাই আমরা চাচ্ছিলাম যে ওয়েবসাইট ফরম্যাটে হবে। এখানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক, আর আপনি তো এই লিঙ্ক আমাকে দিলে আমি তো পাবো না, পাবো? আমি কিন্তু পাবো না। জি না। তো এখন আমরা কমন একটা সিস্টেম করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড এর ডিজাইন গুলা আমরা চাইলেই সেটা আমাদের কি বলে গিটহাবে তুললেই ওই লিঙ্কটা দিলেই হয়। কিন্তু আমরা তো ফ্রন্ট এন্ড নিয়ে বিজি থাকবো না, আমাদের তো ব্যাক এন্ড নিয়ে কাজ করতে হবে। ব্যাক এন্ড নিয়ে কাজ করা বলতে আমরা পিএসপি নিয়ে কাজ করব, কিছু পাইথন কোড নিয়ে কাজ করব। তো যখন পিএসপি নিয়ে কাজ করব, পিএসপির কোডটা আবার এখানে আমরা ডিফল্ট ভাবে দেখতে পারবো না। এটা একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই সার্ভারাইজ হবে। এখন আমি ফার্স্টে আপনাকে দেখাই যে কিভাবে এটা আমরা সার্ভারে আপলোড দেব। কি বললাম? কিভাবে এটা আমরা কিভাবে এটা সার্ভারে আপলোড সার্ভারে দেব আপলোড? সেটা দেখ। তো এইটা আমাদের হচ্ছে একটা ডোমেইন। এটা কি আমাদের? একটা ডোমেইন। এখন এই ডোমেইনের ভেতরে ডোমেইন। আমরা একটা সাবডোমেইন করে করি। এখানে আমরা ডোমেইন লিখে সার্চ দিই। ডোমেইন লিখে সার্চ দিলাম। এখান থেকে একটা সাবডোমেইন বানাবো আমাদের ইচ্ছা মতো। তো এখানে আমরা রেখে রাখলাম, ধরেন একটা নতুন ডোমেইন তৈরি করতেছি। এখানে নাম রাখলাম ডেমো। ডেমো ডট যে নাম আছে সেই নামে আমরা নিয়ে নিলাম। এই নামে আমরা নিয়ে রাখলাম। এখন সাবমিট দিলাম। দুইটা কাজ করার সিস্টেম দুই রকমের, আমি সেই দুইটাই দেখাবো। এখান থেকে আমরা যে ডেমো নামে নিয়েছি এটা তার ফরম্যাট আর কি। এবার এইখানে এসে আমাদের ফাইলটা আপলোড করতে হবে। তো আপলোড করব কিভাবে? এখানে আপলোড নামের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। এবার আমরা যে ফাইলটাকে আপলোড করতে চাচ্ছিলাম সেই ফাইলটাকে আমরা জিপ করব। এখান থেকে ফাইলটাকে আমরা কি করব? জিপ করব। তো এখান থেকে সেন্ড টু কম্প্রেসে আসলাম। এটা জিপ হয়ে গেল। কারণ আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সার্ভারে কাজ করাটাই ভালো। কারণ কখন কিরকম ভাবে কাজ করতে হয় ক্লায়েন্ট তো আর গিটহাবে কাজ দেখবে না, দেখবে? ওটা তো জি না। সার্ভারে দিতে হবে। তাই আমরা ফার্স্টে থেকে সার্ভার নিয়ে কাজ করা শুরু করি। এখান থেকে যে 9 MB এর একটা ফাইল, আমরা 9 MB এর ফাইলটা এখান থেকে আপলোড দিয়ে দিলাম। এখানে যখন গ্রিন কালার আসবে তখন আমরা বুঝতে পারবো যে ঠিক আছে। তো এই যে গ্রিন কালার আসছে, এবার আমরা ব্যাকে আসবো। আসার পরে এইটাকে জাস্ট এক্সট্রাক্ট করবো। এই যে এই ফাইলটা আছে এটাকে এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট। এখন এখান থেকে এক্সট্রাক্ট করলাম। এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা চাচ্ছিলাম যে এইটা যেন এই নামটা লিখলেই আসে, মানে ডেমো ডট ফাউন্ডেশন ডট কম এইটা লিখলে যেন আমাদের সাইট আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইটা লিখলে আসতেছি না। এটার উপর ক্লিক করলে দেন আসতেছে, তাই আসতেছে না। আমাদের এই জি। ক্লাস 7টা প্রয়োজন নাই, আমরা চাচ্ছিলাম যে ক্লাস 7 ছাড়া কাজ করা যায় কিনা। ক্লাস 7 ছাড়া কাজ করার জন্য আমাদের এখানে কি করতে হবে? আমাদের এই সার্ভারটাতে আসতে হবে। একটা আমরা রিলোড দিই। এই যে ক্লাস 7 আছে এইটাকে আমাদের মেন রুট ডিরেক্টরিতে রাখতে হবে। তো এই পুরো ফাইলটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে মুভ করব। কোথায় মুভ করব? এই ক্লাসটা বাদ দিয়ে দিব। দেন এখানে আমরা চাচ্ছি যে এইটা লিখে সার্চ দিলে যেন আমাদের ওই ফাইলটা পায়। ওইটা কেন পাবে? কারণ index.html আছে। এখন আমরা সার্চ দিলে এখানে কিছু পাবো না। আমরা শুধুমাত্র যে লেখাটুকু আছে এইটুকু লিখে যদি সার্চ দিয়ে ইন্টারপ্রেস করি, এখন দেখবো চলে আসছে। ওই নামে চলে আসছে না? চাহিদা foundation.com।
আমাদের রুট ডিরেক্টরিতে কিন্তু আমরা পেয়ে গেলাম, পাইছি। এখন এটা জি যদি ভাইয়া। আপনি লিখেও সার্চ দেন আপনার থেকে বা আপনার পিসি থেকে, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এখন পাবলিকলি হয়ে গেছে, সবার জায়গা থেকে এটা দেখতে পারবে। বুঝতে পারছি সাইট কিভাবে সার্ভারে আপলোড দিতে হয়। জি, মানে সোজা ভাষায় আমরা যেটা লোকাল ভাষায় বলি যে এটা অনলাইন করা, সাইটটা অনলাইন করা, বিষয়টা এরকম না? সাইটটাতে অনলাইন করা, হ্যাঁ রাইট রাইট, বলতে পারেন অনলাইন করা। আর যে ডোমেনটা থাকবে যার নামের, তার বিষয়ে তার সাইটটা তো সেখানেই শো করানো হবে, তাই হবে না? তো জি এইটা মনে করে নিন যে তার একটা ডোমেন, সে ডোমেন আমাদের দিছে, সেই ডোমেনের মধ্যে আমরা কাজটা এই যে জমা দিলাম। ক্লায়েন্টের কাজটা তো এইভাবে জমা দিতে হবে, ক্লায়েন্ট এরকম একটা অ্যাক্সেস দিবে, সেই অ্যাক্সেসের ভেতরে আমাদের কাজটা জমা দিতে হবে। এইভাবে আমি দেখাইলাম, সেম এইভাবেই। বুঝছি? এটা বড় সাইট হতে বুঝতে পারে, পারছি। ছোট সাইট হতে পারে, যে কোনো সাইট হতে পারে, এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র এখানে স্ল্যাশ এর পরে আর কোনো কিছু আসছে না, তার পিছনে বড় কারণ হচ্ছে এইটা আমরা কাজ করছি ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে। আমরা আগে বলেছিলাম যে ইন্ডেক্স ফাইলটা তার হোম পেজ আকারে কাউন্ট কাউন্ট করে, তাই করে না? এখানে দেখেন তাই হয়েছে, ইন্ডেক্স ফাইলটা হোম পেজ আকারে কাউন্ট করছে। বুঝছি বিষয়টা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা, এবার আসুক আমরা আমরা সার্ভার নিয়ে কাজ করব। তো সার্ভার নিয়ে কিভাবে কাজ করতে পারি? আমার পিসিতে যেহেতু জায়গা ছোট ছোট, এই জন্য আমি কাজ করবো একটু সার্ভারে। এই যে আমার এখানে জায়গা অনেক কম, বুঝছেন? যখন আমি জ্যাম্প জি নামাতে পারছি না, তো আপনি জ্যাম্প নামাই নিতে পারেন। এই যে XMPP, এই জ্যাম্প লিখে সার্চ দিলে এখানে জ্যাম্প চলে আসবে। এই জ্যাম্প সার্ভারটা জি, ইনস্টল এটা করতে পারেন, ডাউনলোড ইনস্টল। ইনস্টল করা আছে, দুইটা ইনস্টল করা আচ্ছা আছে আচ্ছা, ভাই। ঠিক আছে, তাহলে আপনি জ্যাম্পটা ইনস্টল করে নিয়ে জ্যাম্পে কাজ করবেন। আমি সার্ভারে কাজ করে দেখাচ্ছি, হ্যাঁ। যদিও জি সার্ভার আর জ্যাম্পের কাজটা একটু ভিন্নতা আছে, তারপর আমি সার্ভারে দেখাচ্ছি, আপনি জ্যাম্পে নিয়ে কাজ করে দেখুন। আর চেষ্টা করেন যত ফাস্ট সম্ভব একটা সার্ভার নিয়ে নেওয়া, কারণ আপনার একটা নিজস্ব পোর্টফোলিও তো তৈরি করতে হবে না? জি নিজের ভাইয়া। একটা পোর্টফোলিও বানায় রাখতে হবে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। কারণ আমরা ফ্রিল্যান্সার ডট কমে কয়েকদিনের মধ্যে ঢুকবো, আবার আমরা ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখবো, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট প্লেসে যখন যাব, আমার পোর্টফোলিওটা এখানে শো করালে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি না? জি ভাইয়া। কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো ওইটা চেষ্টা করবেন নিয়ে নেওয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো আমরা ভাই এখানে আমার আসি। কাছে তো, বলেন। আচ্ছা এটা ক্লাসের শেষে ডিসকাস করবো নি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এইখান থেকে আমরা এই পার্টে আসলাম, এসে এবার আমরা কোথায় কাজ করব? আমরা যেই ডেমো নামে যেটা নিয়েছিলাম এটার ভিতরে আমাদের কাজগুলো করবো, কারণ এটাই আমাদের এখন রুট ডিরেক্টরি। এখানে আমাদের একটা ফাইল তৈরি করব আমরা। তো এটা আমরা বাদ দিয়ে আমরা নতুন করে আরেকটা সাবডোমেন ক্রিয়েট করি, যেটাতে আমরা আজকে থেকে ক্লাসগুলো কন্টিনিউ করবো। হ্যাঁ, বেসিক পিএইচপিটা আমি আপনাকে শেখাচ্ছি, কারণ আমরা কিছুদিন পরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, যে প্রজেক্টে আপনাকে আমি অ্যাড করতে চাচ্ছি। বোঝা গেছে? এজন্য বেসিক জি ভাইয়া। পিএইচপিটা আমরা শিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? সে তো জি জাভাস্ক্রিপ্টের ভাই, অনেক পার্টি আপনার জানা, এজন্য আর জাভাস্ক্রিপ্টে এখন আগে ঢুকলাম না। পরে এটা করতে করতে ডিজাইনের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট শিখে নেব, হ্যাঁ? ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আমরা একটা ডোমেন লিখি, ডোমেন লিখে এখানে সার্চ দেন, এখান থেকে আমরা একটা নতুন ডোমেন নিই। এখানে আমরা নাম লিখে রাখি যে কি নামে দেবো আমরা। এটা চাচ্ছি ধরেন যে ওয়ান ডট, এই নামে নিলাম। এবার এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। এগুলা কি আপনার জানা আছে আগে থেকে? জি ভাইয়া, এটা জানি আমি, এটা কিভাবে কিসের জন্য করতেছেন আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। দেখাইছিলেন। এবার এবার এখান থেকে আমরা আমাদের পিএসপি কোড গুলো রান করবো। তো পিএসপি কোড গুলো রান করতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এখানে ফার্স্টের পার্টে আমাদের পিএসপির কিছু কোড লেখার জন্য কিছু অপশনস করে, যদিও জ্যাম্প হলে আমাদের জন্য সুবিধা হইতো, লাইভলি আমরা দেখতে পারতাম ফার্স্টেই। তো তা যাই হোক, যেহেতু নাই সেহেতু আমাদের এই সিস্টেমে কাজ করতে হবে, ওকে। আর আমার পিসির জায়গাটা জি অনেক ভাইয়া, বুঝতে স্বল্পতা পারছি। আছে, এই জন্য আমি ইনস্টল দিলাম না। তারপর যদি আপনার সমস্যা হয়, নেক্সট ক্লাসে আমি জ্যাম্প দিয়েও দেখাই দিব, প্রবলেম। ওয়ান ডট যখন দিলাম, এখানে দেখতেছি এরকম ফাঁকা আসতেছে, তো আমরা এখানে একটা কোড লিখবো আমাদের। তো আমরা আমাদের ফাইলটাতে আসি, এখানে একটা কোড রাইট করি। কোড রাইট করবো কিভাবে? এই যে এখানে ফাইল অপশন আছে, ফাইল থেকে আমরা এখানে নিয়ে নেবো ইন্ডেক্স, ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিক আছে? এই নামে আমরা নিয়ে নিলাম। এই যে ইন্ডেক্স ডট পিএইচপি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আমাদের কোডটাকে রাইট করব। তো এই কোডটা আমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের যে ভিএস কোড আছে সেখান থেকে ডিরেক্টলি কানেক্ট করে কাজ করতে পারি সার্ভারের সাথে। তো যদি একবারে ফার্স্ট ক্লাস করাচ্ছি, সেক্ষেত্রে আমরা কানেক্ট করলাম না। এখান থেকে আমরা কি করব? এটাকে এডিট করব। এডিট করলাম।
পিএসপির ফুল মিনিং আমরা জানি, পিএসপির ফুল মিনিং কি? পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজ, এটা সর্বপ্রথম ছিল। প্রথম যখন পিএসপি রান হয় তখন যে আবিষ্কার করছিল সেই পাবলিক তখন নাম দিছিল পার্সোনাল হোম পেজ, কিন্তু পরবর্তীতে এইটার পার্সোনাল হোম পেজ আকারে নাম নাই। এখন এটা হয়ে গেছে হাইপারটেক্সট প্রি প্রসেসর ল্যাঙ্গুয়েজ। বুঝছেন কি নাম হয়েছে? হাইপারটেক্সট প্রি প্রসেসর। হাইপারটেক্সট প্রি প্রসেসর। প্রি প্রসেসর, হ্যাঁ, এটা হয়েছে এখন। কারণ এটা একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্ক্রিপ্টিং একটা ল্যাঙ্গুয়েজ। কি বললাম, এটা কি ল্যাঙ্গুয়েজ? সার্ভার ল্যাঙ্গুয়েজ এন্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পারবে? এইটার বেসিক্যালি কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি পিএসপি কোডে এটাকে রান করাবেন, কিন্তু ওইটা ওয়েবসাইটে শো করাবে এইচটিএমএল আকারে। কি আকারে শো করাবে? এইচটিএমএল আকারে শো করাবে। এইচটিএমএল। আমি এখানে একটা ক্লাস আপাতত অ্যাড করে রাখি, কিছু কোড আমরা ভিএস করে লিখো, এখানে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, আজকে আপনার জন্য একটু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে, যত জ্যামটা আজকে ইনস্টল নাই। আমি নেক্সট ক্লাসে দেখি হার্ড ডিস্ক একটু বাড়াই টাড়াই নিয়ে জ্যামটা ইনস্টল করা গেলে আপনার জন্য সুবিধা হবে না। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। এটা তো আপনার না। পিএইচপিটা ইনস্টল আপনার ওই যে জ্যামটা ইনস্টল করার পরে তারপরে আপনার ওই কন্ট্রোল প্যানেলটা ওপেন করে তারপরে আপনার ফার্স্ট যে দুইটা অপশন আছে, ওর অপশন দুইটার নাম মনে নাই। এইচডক্সে যাবেন, আমি বলি প্রথমে আপনি জ্যামটা ইনস্টল দিবেন। জ্যামটা ইনস্টল দেওয়ার পরে জ্যাম থেকে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, জ্যাম কন্ট্রোল আছে। কন্ট্রোল থেকে যাওয়ার পরে ওইখান থেকে প্রথমে যে মাইস্কুয়েল আছে মাইস্কুয়েলটা অন করে নেবেন আর অ্যাপাচি সার্ভারটা অন করে নেবেন। জি জি জি, এই দুইটার কথাই বলছি। এই দুইটা অ্যাপাচি আর অন করার মাইস্কুয়েলটা পরে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি চলে যাবেন ওই ফাইল অপশনে। ফাইল থেকে এইচডক্স নামে একটা অপশন পাবেন, ওই এইচডক্স এর মধ্যে আপনি আপনার প্রজেক্টগুলো রান করবেন। ঠিক আছে? জি, আর সার্চ দিবেন লোকাল হোস্ট লিখে। এটা আমি একটা ওয়ার্ডপ্রেস এর কোর্স করেছিলাম ভাইয়া, ওইটার মধ্যে দেখাইছিল, আমার এটা জানা আছে যে ইসের মধ্যে কিভাবে কাজ করতে হয়। আর একটা রিলেভেন্ট কোশ্চেন কিনা আমি জানি না, বাট কোশ্চেনটা আমার মনে অনেক দিন ধরে ছিল যে যখন আমি পিএইচপি নিয়ে কাজ করবো তখন কি আমার ভাই এইচটিএমএল সিএসএস লেখা লাগবে না? এইচটিএমএল সিএসএস না লিখলেও চলে, তবে এইচটিএমএল সিএসএস এর পার্টটা একরকম, পিএসপি পার্টটা একরকম। মানে আপনার পিএসপিটা কাজ করবে কোথায় যদি আপনার বডি না থাকে? পিএসপির বিষয়টা হচ্ছে আপনার ভেতরে কিডনির কাজ, আপনার ভেতরে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর কাজ। বুঝতে পারছেন? তো উপরের স্ট্রাকচার না থাকলে ভেতরের কাজটা তো আসলে করতে উচিত না। উচিত? তবে শুধু পিএসপি করতে গেলে আপনার এইচটিএমএল এর কোনো কোড লাগবে না সামনে। তবে পিএসপি যেখানে কাজ করবে সেই ক্ষেত্রে তো আমাদের কোডগুলো ছাড়া তো পিএসপি শো করাবে না, শো করতে হবে না? পিএসপিটা শো হবে। আমি জি ফার্স্টে একটা ভাইয়া। কথা বলছি, আপনি খেয়াল করছেন কিনা, যে পিএসপিটা আমরা যেটা করব সেটা রান করাবে এইচটিএমএল আকারে, তাই বলছি না? জি ভাইয়া। এখানে HTML5 লিখলে আমাদের এই প্যানেলটা চলে আসে। তো এই পিএসপি কে শো করানোর বুদ্ধি কি, কিভাবে শো করে, এটা আমরা এখন পিএসপি সিনট্যাক্সটা কি? পিএসপি সিনট্যাক্স জানেন? সিনট্যাক্স কিভাবে লিখতে হয়? পিএইচপি সিনট্যাক্স হচ্ছে ভাইয়া, প্রথমে ব্রেকেট ক্লোজ করতে হবে, অ্যাঙ্গেল ব্রেকেট, তারপর হচ্ছে দুইটা কোশ্চেন মার্ক, তার ভিতরে পিএইচপি। হ্যাঁ, গুড। এটা এটা হচ্ছে পিএসপি সিনট্যাক্স। এইটা এইভাবে পিএসপিটা লিখতে হয়। এখন এখান থেকে আমরা কি লিখবো? এবার আমরা কোনো কিছু যদি শো দেখতে চাই, যে কোনো কিছু যখন দেখতে চাবো তখন এখানে লিখে দেবো ইকো। কি লিখবো? ইকো লিখে দেবো। এবার এর ভেতরে আমরা যা লিখবো না কেন সেই জিনিসটা শো করবে। লিখলাম যে মাই নেম, তাহলে এইটা আমাদের সার্ভারে শো করবে। এটা কিন্তু এই রাইট বাটন প্রেস করে ওপেন ইন লাইভ সার্ভারের এরকম কোনো অপশনে পাবেন না। তো এইটা আমরা কি করব, আমাদের যে লাইভ সার্ভারটা ছিল সেখানে আমরা এটাকে পেস্ট করে দিই। যেহেতু লোকাল হোস্টে করলে আমরা সরাসরি দেখতে পারতাম, ওইটাই আমরা জাস্ট করে লিখতেছি। হ্যাঁ, জি সার্ভারে একটু বসাই দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমরা জাস্ট এই ফাইলটাকে একটা রিলোড দিলে আমরা দেখতে পারবো ওই লেখাটা শো করছে। জি ভাইয়া। দেখছেন আমাদের তাহলে ফার্স্ট কোডটা আমরা কিভাবে শো করালাম? জিনিস কিন্তু একই, কোনো ভিন্নতা আছে? জি না।
একই রকমের জিনিস, এখানে কোনো রকম কোনো ভিন্নতাই নেই। আমরা একই রকম একটা জিনিস দিয়ে মোটামুটি একটা কাজের মধ্যে চলে আসলাম। একটা কোশ্চেন করি ভাইয়া এখানে, হ্যাঁ, হ্যাঁ, বলেন। যে আমরা মানে আমি যখন জাভাস্ক্রিপ্ট শিখছিলাম তখন দেখছিলাম যে ওয়েব পেজে কোনো কিছু যদি শো করাইতে চাই তাহলে ওইখানে লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট অথবা আপনার কনসোল ডট লগ। আবার যে হুম, হুম, আপনার আরেকটা যে পাইথনে লিখতে হয় প্রিন্ট। এরকম হুম। টাইপের ইকোটা, ইকোটা কি এরকমই? হ্যাঁ, ইকোটা হচ্ছে যদি আমি কোনো কিছুকে প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে ইকো লিখতে হয় পিএইচপি তে। জি, বুঝতে পিএইচপি পারছি। তে ইকো আছে, প্রিন্টও আছে, আপনার অ্যারেও আছে। ঠিক আছে? জি, ৩ টা সিস্টেমই আছে। সমস্যা নাই। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা। ৩ টার ইকোর মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। যদিও ২ টার কাজ একই রকমের। কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা জিনিস আছে সেম জিনিসকে ৩-৪ টা আছে সেখান থেকে একটা ধরবে। আরেকটা জিনিস আছে যা আছে তাই ধরবে। যা আছে তাই ধরবে এই জিনিসটার নামই হচ্ছে ইকো। বুঝছিস? জি ভাই, বুঝতে পারছি। যা আছে তাই ধরবে সেটার নাম কি? ইকো। ইকো। ক্লিয়ার বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। এটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? জি না। আমরা যদি ম্যাথমেটিক্যাল যেসব টার্মগুলো আছে না সেগুলো যদি এখান থেকে দেখতে চাই, আমি আজকে শুধুমাত্র বেসিক একটা ধারণা দিচ্ছি। ক্লাস করাবো নেক্সট ক্লাস থেকে। আজকে পিএইচপি লেখার ধরনটা দেখাচ্ছি, হ্যাঁ? কিভাবে কি করতে জি, হয়। যদি আমি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম দেখতে চাই, যেমন ধরেন যে ইকো লিখলাম। ইকো মানে শো করানো। কি শো করাবে? আমি এখন চাচ্ছিলাম যে এখান থেকে শো করাবে আমাদের পাই আছে না? পাই এর মান শো করাবে। তাহলে পাই থেকে আমি দুটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমার কি শো করবে? পাই শো করা দিবে। যদি আমরা আমাদের সার্ভারে যাই, ও সরি এখানে লিখলে হবে না। আমাদের লিখতে হবে আমাদের সার্ভারে। কাজ করতেছি আমরা যেহেতু সার্ভারে, এখানে কথা লিখবো এখন। সেভ দিলাম, একটা রিলোড দিলে আমরা দেখতে পারবো এখানে এই দেখেন। এখানে দেখেন পায়ের একটা বিষয় দিচ্ছি। আমরা যখন পাই এখানে লিখছি তখন কোন একটা কারণে সেই জিনিসটা পাই নাই। তাই আছে না? জি, যখন পাই নাই তখন আমরা কোন প্রজেক্টে আসছে। পুরো প্রজেক্টে আসছে আসে নাই। কেন আসে নাই? কারণ উপরের লাইনটাতে আমরা এখানে সেমিকোলন দিছিলাম না। এজন্য আসে নাই। যদি আমরা সেভ দিই আর এবার যদি আমরা রিলোড দিই, এই যে এবার আসছে না পায়ের মান। জি ভাই। HTML বা CSS এ বা জাভাস্ক্রিপ্টে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি এখান থেকে খুব সহজে। কিন্তু PHP তে কোনো ভুল হলে সেটা সলভ করা কি এত সহজ বিষয়? জি না। এইটা ধরেন আমাদের এরকম ফল্ট হইলো। আবার তো একই ফল্টই করলাম। কোথায় ভুল গেছে বুঝবেন কিভাবে? বলেন আমারে। ভুলটা কোন জায়গায় গেছে এটা বুঝবেন কিভাবে? এটা বলতে পারবো না ভাই, এটা পুরো ডকুমেন্ট পড়া লাগবে আমার। হ্যাঁ, পুরা ডকুমেন্ট পড়লেও খুঁজে পাবেন না অনেক সময়। কারণ কোড তো আর একটা দুইটা থাকবে না। কোড থাকবে হিউজ। অনেক কোড থাকবে না? জি, আমরা যদি চাই যে কোন সংখ্যাগুলো বড় আছে, কোন সংখ্যাগুলো ছোট আছে এমনটা আমি ঠিক করব, খুঁজে বের করব। তাহলে সেটাও আমরা নরমাল প্রিন্ট দিয়েই বের করতে পারি। কিভাবে? ইকো করব। এবার এখান থেকে আমরা দিব যে আমরা কেমনটা চাচ্ছি, কোনটা চাচ্ছি। আমরা মিনিমামটা চাচ্ছি। মিনিমামটা চাই। এই যে মিনিমাম দিলাম। এখন মিনিমামের মধ্যে কোন কোন সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা এখানে বসাই দিব, সেমিকোলন দেব। সংখ্যাগুলো কেমন? যেমন ধরেন যে ১০ আছে, কমা দিয়ে আমরা ২০ দিলাম, কমা দিয়ে আমরা ৫০ দিলাম, কমা দিয়ে ৪০ দিলাম, ৬০ দিলাম, ১২ দিলাম, এভাবে দিয়ে গেলাম। এর মধ্যে কোনটা ছোট এটা আমরা বুঝবো কিভাবে? আমরা এখানে সেভ দিয়ে আমাদের সার্ভারে একটা লোড দিলে আমরা দেখে যাব সবচেয়ে ছোট ছিল ১০। ১০ ছিল না? আমরা যা যা করলাম এর ভেতরে সবচেয়ে ছোট ছিল কিন্তু ১০। এখান থেকে দেখেন সবচেয়ে ছোট ১০ না? জি, ১০ কিন্তু ছোট। জি, আমরা যদি সবচেয়ে বড়টা চাই তাহলে কি করতে পারি? জাস্ট এই লাইনটা আমরা কপি করতে পারি। মানে শুধু একটু মজা দেখাচ্ছি যে আসলে কি কি আমরা করতে পারি। আমরা কন্টেন্ট তো লিখলাম অনেকগুলা। পাইলও কিন্তু একটা। এখানে ম্যাক্স লিখলে হবে শুধু। হ্যাঁ, ম্যাক্স লিখলে আমরা এখানে ম্যাক্সিমামটা পেয়ে যাবো। এখানে যদি রিলোড দিই, এখান থেকে দেখি ঠিক আছে, ঠিক আছে।
এবার দেখেন 60 পেয়ে গেছে না? এই যে 60 আসছে, হ্যাঁ ভাইয়া। খুব সহজে আমাদের 60 কিন্তু পেয়ে গেছে। তাই এই জিনিসগুলো আমরা খুব ইজিলি তৈরি করতে পারি। এগুলো আহামরি কোনো বিষয় না। কোনো বিষয়ের মধ্যে পড়লো? জি না ভাইয়া। আমাদের কাজ করতে হবে যখন আমরা ধরেন এই ফুটার পার্টটা বা হেডার পার্টটাকে আলাদা আলাদা করে নিয়ে কাজ করব, তখন আমাদের মেন কাজ লাগবে পিএইচপি। আর এগুলা শুধুমাত্র জানার জন্য জেনে রাখতেছি আমরা যে এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, এই যা, এছাড়া কিছু না। যদি আমরা কোনো সময় চাই যে নির্দিষ্ট একটা অংশকে একটা নাম দিই, কি বললাম, নির্দিষ্ট একটা অংশকে একটা নাম দিই, ধরেন আমরা এখানে ভাইয়া মনে হচ্ছে যে স্ক্রিনটা চলে গেছে। দেখা যায় এখন। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যদি বলে নিই যে একটা ভ্যারিয়েবল যদি ধরে নিই, কোনো কিছুতে একটা ভ্যারিয়েবল ধরে নিই, ধরলাম যে ধরেন ভ্যারিয়েবল ধরতে হয় $সাইন দিয়ে। পিএইচপির ক্ষেত্রেও সেম সিস্টেম, যে আমরা যে কোনো মান যদি ধরে নিই সেক্ষেত্রে আমাদের কি করে ধরতে হবে, $সাইন ধরতে হবে। ধরলাম যে ডলার এ সাইন। সমান, এখানে বলে দিলাম একটা নাম বলে দিলাম এ সমান ধরেন আছে নয়ন। এখন আমি কি করতে দেখাতে চাচ্ছি যে মাই নেম ইজ নয়ন, আমি মাই নেম লিখবো আর নয়নটা এখান থেকে আসবে, তাহলে সেটা কিভাবে করব, এখান থেকে আমি দেবো ইকো। ইকো। সবসময় আমাদের এই প্যারামিটার ইউজ করতে হবে। এবার লিখে দিলাম যে মাই নেম, এবার আমি ডলার দিয়ে বললাম এখন, মানে এইটা দিয়ে দিলাম, এই যে ভ্যারিয়েবল থাকলাম সেই ভ্যারিয়েবলটা এখানে শো করবে। যদি আমরা আমাদের সাইটটাতে এসে রিলোড দিই, এস কোডের কোড করা একরকম বিষয়, এখানে কোড করা আরেক রকম বিষয়। অটো ফিল আপ হয়ে যাবে। এই দেখেন মাই নেম ইজ নয়ন ধরে নিচ্ছি না, আমরা কি লিখছি এটা, আমরা কিন্তু এই পার্টটা দিই নাই, এখান থেকে অটোমেটিক্যালি দেখেন চলে আসছে, চলে আসে নাই? জি। এখন আমি চাচ্ছিলাম যে এই যে মাই নেম ইজ নয়ন আছে, কয়টা ওয়ার্ড আছে এটা আমরা চাচ্ছিলাম, কয়টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড সংখ্যাটা আমরা জানতে চাই। তো ওয়ার্ড সংখ্যাটা জানতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এসে আমাদের আরেকটা ভ্যারিয়েবল আরেকটা লেখা লিখতে হবে। মানে কয়টা ক্যারেক্টার আছে এইটা না? হ্যাঁ, কয়টা ক্যারেক্টার আছে এটা, ক্যারেক্টার না, ঠিক ক্যারেক্টার মানে তো লেটার আছে, আমি চাচ্ছিলাম কতগুলো ওয়ার্ড আছে এমনটা আমরা একটা নির্ণয় করতে চাই। তাহলে আমরা এখানে স্টার লিখবো, এবার দেখবো যে ওয়ার্ড কাউন্ট কয়টা কাউন্ট হবে সেটা আমরা এখন লিখে দেবো, এখানে কতগুলো দিব সেটা লিখে দিলে আমাদের চলে আসবে। তাহলে আমি এখানে লিখলাম যে মাই নেম ইজ নয়ন ইসলাম তুহিন, এইটা আমরা লিখলাম। তাহলে এখানে আমাদের কি শো করবে যে এইটা কতগুলা ওয়ার্ড আছে, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আমরা যদি একটু সেভ দিই, এখান থেকে রিসার্চ দিই, দেখেন ছয়টা দেখা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনার অনেক কষ্ট হচ্ছে। বুঝে না, বললাম আপনার অনেক কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য। কষ্ট হবে কেন? অনেক কাশতেছেন, এই জন্য বললাম যে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা লাগছে, একটু কাছে হয়েছে, আর সমস্যা নাই, এটা কোনো বিষয় না। শেফা দান করুক আপনাদের। এটা এটা বুঝতে পারছি, বুঝতে পারলেই জি হবে। ভাই, বুঝতে পারছি। আমরা যে উপরে ফার্স্টে যে এই নাম্বারটা দিলাম, এই নাম্বার গুলারে বলা হয় স্ট্রিং নাম্বার। কি বলা হয়? স্ট্রিং নাম্বার। স্ট্রিং। আমরা যে হচ্ছে ওই যে ইউজ করলাম, আবার করে এই যে এখানে ইউজ করলাম না এসটিআর, এই এসটিআর এর ফুল মিনিংটা হচ্ছে স্ট্রিং, মানে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, কতগুলা এই ওয়ার্ড আছে সেটা আমরা কাউন্ট করতেছি। কাউন্টেবল যখন নাম্বার হবে এটাকে কি আকারে কাউন্ট করবো আমরা, স্ট্রিং আকারে। আমরা যদি এখন বলে দিই যে এটা লেন্থ কতটুকু আছে সেটা যদি আমরা জানতে চাই, আমরা এই লাইনটা আবার কপি করি,
এখন কি চাচ্ছিলাম যে ওই লাইনটার লেন্থ কতটুকু আছে, বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের কতগুলো ওয়ার্ড আছে, দরকার হয় না? তো সেই ক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা আমরা বলে দিতে পারি যে এই পেজের মধ্যে এতগুলো ওয়ার্ড আছে। ওই যে আমাদের অনেক সময় বলে যে এই 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দাও আমারে, তো 300 ওয়ার্ড হইলো কিনা সেটা কাউন্ট আমি এভাবে করতে পারতেছি, বুঝছি? জি বুঝতে পারছি এবার ভাইয়া। আমরা যদি বলি যে এখানে লেন্থ কয়টা আছে, মানে কতগুলা ক্যারেক্টার আছে, এবার কি আসবে, ক্যারেক্টার কতগুলো আসবে। তো ক্যারেক্টারে মানে হচ্ছে স্ট্রিং লেন্থ। এখন স্ট্রিং লেন্থে আমরা এখানে সেভ দিলাম। এবার যদি আমরা এখানে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি 28টা 28। টোটালি এখানে লেটার আছে। কিভাবে বুঝবো 28টা লেটার আছে? আমরা একটু গুনে দেখি 28টা আছে কিনা, না মিথ্যা কথা বললো। এখানে আছে 2টা আর 4টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা আছে, কিন্তু বলছে কয়টা? এই যে আপনার মাঝখানে যে আপনি দিছেন, স্পেস দিছেন, স্পেস এটা আছে। ধরবেন না? হ্যাঁ রাইট, এটাই বলতেছি যে ওরা বলছে কয়টা, আমার এখানে যে কয়টা আছে কিন্তু আমার তো হিসাবে মিলে না। তার মানে হিসাব মিলাতে হবে কিভাবে, এখানে যে স্পেস গুলো আছে এগুলো তো ক্যারেক্টারের মধ্যেই পড়ছে, জি। তারপরে নাই? জি ভাইয়া। বুঝছি বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। কোন রকম কোনো কোশ্চিন আছে এই বিষয়ে? জি না ভাইয়া। ঠিক আছে, যদি কোশ্চিন না থাকে তাহলে তো ভালো, বুঝতে পারতেছেন না তো, কারণ যদি একবারে সিম্পল বিষয়গুলো বোঝাচ্ছি। তারপরেও যদি অসুবিধা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই বলবেন যে ভাই এটা বুঝি নাই। না বুঝলে আমি শুধু পরিচিত করাই দিচ্ছি আগে, এর থেকে কোনো কিছু না। এখন ধরেন বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় যে এই পুরা লেখাটার মধ্যে এই অংশটুকুতে কয়টা ওয়ার্ড আছে বা কয়টা লেটার আছে এমন চাই। কি বললাম? পুরাটার মধ্যে এই যে এইটুকুতে কয়টা আছে এমনটা চাই। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো স্টার পজ দিয়ে, আমরা ইউজ করতে পারবো। এই স্টার পজটা আবার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কাজ করে। আমরা এখান থেকে পেস্ট করলাম। কি বললাম এখন? স্টার পজ এর কথা বললাম। এই স্টার পজ এর সিস্টেমটা হচ্ছে বিভিন্ন সময় সে বিভিন্ন ভাবে কাউন্ট করে। আমরা আমরা এখান থেকে যদি লিখে দিই যে 9, এখান থেকে একটা কোটেশন দিয়ে আমরা এটুকু করে ধরেন আলাদা করলাম। এটা আমার আলাদা ছিল, ওটা আলাদা ছিল। দুইটা অংশকে আমরা আলাদা আলাদা করে নিলাম। এটা একটা অংশ, এটা একটা অংশ। আর মাঝখানে সেপারেট করলাম আমরা কমা দিয়ে। এবার যদি আমরা এখান থেকে লিখে দিই, শুধু পজ লিখে দিই। এবার আমরা একটা স্টেপ দিলাম। PS4 এর সাথে ইন্টিগ্রেট করে নিয়ে কাজ করলে আমাদের ভালো হতো। দেখেন 17 দেখাচ্ছে না? মানে ওইটা ব্যতীত এখানে কতগুলো আছে দেখতেছি আমরা, 17টা আছে। গুনেন এবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর এই যে গ্যাপ আছে 14 15 16 17। তার মানে যে নির্দিষ্ট অংশটুকু আমরা দিলাম এইটা বাদ দিয়ে বাকি অংশটুকু আমাকে এখানে কাউন্ট দিয়ে সময় দিচ্ছে, বলে দিছে না? কথা শোনা যায়? জি ভাইয়া। তার মানে এই স্প্রিং ফোর্সের কাজ কি, যে আমার যে অংশটুকু আমরা বলবো যে অংশটুকু আমরা বলবো সেটা ব্যতীত বাকি যতটুকু আছে ততটুকু সে একটা মার্কিং বাই করে ফেলবে। তাই বাই করছে না? জি। যতটুকু আমরা চাইছি ততটুকুর বাইরে সে আমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছে। কি আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার অবশ্য কথাগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা আজকে? জি আমি বুঝতে পারতেছি ভাইয়া। আমি আপনার পিএইচপি ক্লাস আগে করছি, আমার কাছে ইজি লাগতেছে, নো প্রবলেম। ক্লিয়ার হচ্ছে আমি আরো। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো আমরা কাজ লাগাতেই পারি। আমি ভাবছি যে আপনি বুঝতে পারতেছেন কিনা আবার, কারণ না আজকে না আমার না ভয়েসের ভাইয়া অবস্থা। বুঝতে। ওকে, তো আমরা এখন দেখি যে আমরা যদি কোনো সময় চাই, আমি কিন্তু আজকে পিএসসির কোনো ক্লাস নিচ্ছি না, শুধু পরিচিত করাচ্ছি যে এই বিষয়গুলো আমরা করতে পারবো। ঠিক আছে? সেই জিনিসটা আমি জি দেখাচ্ছি। ভাইয়া বুঝতে পারছি। এখন আমরা চাচ্ছিলাম ধরেন হচ্ছে যখন ম্যাথ করি না সেরকম ম্যাথের একটা অপশনে আসে, আমরা কি চাচ্ছি এখন, ম্যাথ করতে চাই। তো ম্যাথ করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের ওই যে ছোটবেলায় করছি যে এক্স ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল টু 10 হলে পরে এক্স প্লাস ওয়াই সমান সমান কত, এমন আসছে না?
তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো। কিভাবে বের করবো? আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিই। এখানে ধরলাম যে এক্স একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের একটা মান দিয়ে দিই, এটার মান ধরে দিলাম যে এটার মান হচ্ছে 5, একটা সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করে দিব। তারপরে আমরা এখানে একটা ওয়াই এর মান দিব, ওয়াই সমান সমান কত দিব? ওয়াই সমান সমান দিলাম, যেহেতু 10 বলছি 10ই ধরি। আমরা আরেকটা নিই, এখানে আমরা আরেকটা রাখি, জেড রাখি, জেড ইকুয়াল আমরা ধরে রাখি এখানে যে এটা 3। ম্যাথটা বুঝেন। এখন আমরা কি দেখাতে চাচ্ছি? এটা তো আমাদের ভ্যারিয়েবল আছে। এখন আমরা কি দেখাতে চাই? আমি চাচ্ছিলাম যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হবে। কি হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের শো করানো মানে কি? ইকো করানো। শো করানো মানে কি? ইকো করানো। ইকো করা, এখন আমরা ইকো করাবো এক্স প্লাস ওয়াই। এইটা দুইটা যদি আমরা ইকো করাই, আমরা একটু দেখে আসি যে ইকো করলে আমাদের কেমন দেখা যায়। আমরা এখান থেকে একটা রিলোড দিই, এই দেখেন 15 আসছে না? এই যে 15। জি ভাইয়া 15। এই দেখেন 15 চলে আসছে, কিন্তু এইটুকু আগের অপশন। ব্রেক দিলে পরে ব্রেকটা গিয়ে আসবে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি আপনার। ব্রেকটা ইউজ করলে নিচে আসবে, সমস্যা নেই, আমরা এখান থেকেই দেখি। তো এখানে দেখেন যে 15 আসলো, তাহলে আমাদের যেই কাজটা আমরা করছি সেটা কিন্তু ঠিক আছে। যে এই যে 10 আর 5 যোগ করলে এত হয়, আমি চাচ্ছিলাম এটার সাথে আবার মাইনাস হবে জেড, এর সাথে মাইনাস হবে কি? জেডটা মাইনাস হবে, তো মাইনাস জেড দিলাম। ওটার সৌন্দর্যের জন্য একটা করে স্পেস দিচ্ছি, এটাকে সেভ দিলাম। এখন এখান থেকে রিলোড দিলে আমরা দেখতে পারবো ওই প্যাটার্নটা 12 হলো। তাহলে 15 থেকে 3 বাদ দিলে অবশ্য 12ই হবে, তাই হবে না? 12 হবে। জি ভাইয়া। আবার যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কি করবো? এখানে এখানে জাস্ট এই মাইনাসটা কেটে দিয়ে আমরা এখানে Into। মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে দিই। মাল্টিপ্লাই চিহ্ন দিলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওইটা 35 হয়ে গেছে, হয়েছে না? জি ভাইয়া। তার মানে আমরা চাইলে ক্যালকুলেশন গুলো খুব সহজে করতে পারি, করতে পারছি না? জি ভাইয়া। সহজে আমরা জি বলেন। জি ভাই, আমরা ক্যালকুলেশন করতে পারতেছি সহজেই। হ্যাঁ হ্যাঁ। আবার যদি আমরা ডিভাইডেড চাই, যে ভাগ চাই, সেক্ষেত্রে আমরা শুধু সিম্বল গুলো চেঞ্জ করে দিলে, যে অপারেটর গুলো আছে অপারেটর গুলো চেঞ্জ করে দিলে আমরা এগুলো প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। আচ্ছা, যদি আমরা বিভিন্ন সময় যেমন হচ্ছে আপনার ওই রুট করি না, রুট করে একটা মান বের করি, যেমন 9 রুট করলে 3 হয়ে যায়, এমন আমরা করি না? তো স্কয়ার রুট আমরা করতে পারি। কিভাবে করব? এখানে লিখে দেব ইকো, মানে শো করানোর জন্য ইকো দাও। ইকো শো করলাম, ইকোর পরে আমরা কি করব? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব। এবার আমরা এখানে বলে দেব এটা কি চাচ্ছিলাম, এটা হচ্ছে আমি স্কয়ার রুট, তো এস কিউ রুট। স্কয়ার রুট চাই কার চাই, কত চাই, এটা আমরা এখানে বসাই দেব। আমরা ধরেন চাচ্ছিলাম যে স্কয়ার রুটটা হবে হচ্ছে কত দেওয়া যায়, 25 এর হবে। সেভ দিলাম, রিলোড দিয়ে, তাহলে 25 এর কত হয়? 5 হয়। 600। জি জি 5। 25 এর 5 চলে আসে। এখন যদি আমরা এখান থেকে বলে দিই যে 144, তাহলে কত হবে? 12 হবে। 12। এই যে 12 হয়ে গেছে। তাহলে আমরা চাইলে স্কয়ার রুটের ফাংশনগুলো আমরা কাজে লাগাতে পারি। আবার বিভিন্ন সময় আমাদের রাউন্ড ফিগার প্রয়োজন হয়, যে 50 পয়সার উপরে উঠে গেলে, মানে 50 পয়সাটা আমার রাউন্ড ফিগারে আসবে। যদি আমার ওইটা 4.89 হয়, তাহলে সেক্ষেত্রে ওটা চলে আসবে 50 পয়সাতে। যদি আমাদের ওইটা মানে 6 এর ঘরে যায়, তাহলে সেক্ষেত্রে ওটা একে কনভার্ট হয়ে যাবে। এমন আমরা চাই, মানে 60 পয়সা মানে 1 টাকা। ঠিক আছে? কি বলতেছি? জি 60 পয়সা মানে 1 বুঝতে টাকা। পারছি। আর যখন আমার ওই জিনিসটা 20 পয়সা হবে, তখন ওইটা ধরে নেবে 50 পয়সা। বুঝছি? এমন আমরা চাই। জি এমন করতে গেলে কি করতে হবে? সেম সিস্টেমে ইকো করব আমরা। ইকো করলাম। ইকো করে এখানে আমাদের ওই একই পার্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। আমরা কি চাচ্ছি? রাউন্ড চাচ্ছি। তো রাউন্ড দিলাম। কতকে রাউন্ড চাচ্ছি? এখানে দিলাম আমরা ধরেন যে পয়েন্ট, ধরেন দিলাম যে হচ্ছে 0.02 যখন হবে, তখন তাহলে কি হবে? দেখি এটা 0 তে কনভার্ট হয়েছে না? 0.02 মানে এটা 0, সরাসরি একটা মানে চলে গেছে। যদি এখানে ধরেন 60 দিই, তাহলে কত হয় দেখি? এখানে কত হচ্ছে? 0 তাহলে আছে, এবং 1 হয়ে গেছে। 60 দিলে 1 হবে। জি হ্যাঁ 1 হবে। আবার যদি এখানে আমরা এখানে ধরেন যে 480 দিই,
তাও এটা জিরোতেই হবে। জিরো হচ্ছে না? মানে 50 এর উপরে গেলেই তখন সেটা একই কাউন্ট হবে। 50 এর নিচে আসলে সেটা কাউন্ট হবে না। জি। এবার আমরা একই সিস্টেমে যদি চাই র‍্যান্ডম যে নাম্বার আমরা দেখব, তাহলে এখানে আমরা ইকুয়াল লিখলাম। এবার আমরা এখান থেকে ব্র্যাকেট দিলাম। এবার এই ব্র্যাকেটের ভেতরে আমরা র‍্যান্ডম এর যে ফাংশন আছে সেটা দিয়ে দেব। তো র‍্যান্ডম এর ফাংশন দিয়ে দিলাম র্যান্ড। এবার এখানে সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। সেভ দিলাম। এবার যদি আমাদের সার্ভার থেকে একটা রিলোড দিই, আমরা দেখতে পারবো একটা র‍্যান্ডম নাম্বার হয়েছে। বারে বারে আমরা যতবার চেঞ্জ করবো না কেন ততবার এটা চেঞ্জ হবে। এটা বেসিক্যালি বিভিন্ন লটারি আছে না, সেই সিস্টেমটা কিন্তু জি। এইভাবেই করে। দেখেন আমি যতবার রিলোড দিচ্ছি ততবার চেঞ্জ হচ্ছে না? জি। ততবার কিন্তু চেঞ্জ হচ্ছে। কোনো লটারির জন্য যদি কোনো সাইট বলে সেক্ষেত্রেও বানাতে পারবো আমরা। জি, ইনশাআল্লাহ পারবো। আবার যদি আমরা এখানে বলে দিই যে 100 তাহলে ওইটা 100 র মধ্যেই বারে বারে চেঞ্জ হবে। তার বেশি হবে না। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। কি বুঝলেন বলেন? 100 র মধ্যে হলে কি হবে? 100 এর মধ্যে হলে আপনার 1 থেকে 100 পর্যন্ত যেকোনো ভ্যালুর মধ্যে আসতে পারে। 6 হইতে পারে কখনো 7 হইতে পারে, কখনো 50 হইতে পারে, কখনো 99 হইতে পারে। রাইট। হ্যাঁ, এইটাই বলতেছিলাম। গুড, ভেরি গুড। এই র‍্যান্ডম যে নাম্বার নাম্বার আছে, এখানে যদি আমরা বলে দিই যে এটা শুরু হবে এত থেকে শেষ হবে এততে। তাহলে আমরা এখানে দিলাম যে ধরেন আমাদের স্কুলে যেমন লটারি এখন সিস্টেম আছে। তো সেই রোলটা দিয়ে দিলাম যে 1 রোল থেকে শুরু হবে আর এটা শেষ হবে কোথায় গিয়ে? ধরলাম যে 250 জন স্টুডেন্ট আছে 250 এ গিয়ে শেষ হবে। আমরা করতে পারবো। তাহলে ওইটা অত বেশি হবে না, ওইটা বারে বারে চেঞ্জ হবে। 250 এর মধ্যেই হবে। এখানে দেখেন চেঞ্জ হচ্ছে। জি, জি। বারে বারে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বুঝছি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। বোরিং লাগতেছে? জি না ভাইয়া। সত্যি কথা বলেন। আসলে মানে মনের বিষয়টা তো মানে দেখা বইলা বোঝানো যায় না। রেকর্ড হইতেছে তারপরেও বলি। মানে এই যে আপনি বলছিলেন না যে আপনার কাজ এরকম ভালোবাসবেন যেরকম আপনি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ডে ভালোবাসতেন। তাইলে পরে এখান থেকে আপনি কিছু পাইবেন। আমার কাছে ওইরকমই ফিল হয় ভাই সবসময়। আমি এটা সবসময় প্রত্যেকদিন নতুন করে দেখি। সেটাই। বোরিং নতুন হওয়ার করে কোনো দেখলে চান্স নাই। গুড, ভেরি গুড। আর কিছু অপারেটর আছে যেগুলো মনে রাখতে হবে যেমন ধরেন ইকুয়াল আছে, তারপর হচ্ছে নট ইকুয়াল আছে, তারপর হচ্ছে আপনার আমি এটা ঠিক বলবো আছে ভাইয়া, আপনি শুনেন। হ্যাঁ বলেন। একটা হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু মানে হচ্ছে এটা আপনার অ্যাসাইন করা। যে সময় আমরা ওই যে আমরা a is equal to 5 লিখলাম, ঠিক আছে? মানে এটা অল্টারনেটিভ। a লেখা যেই কথা 5 লেখা এক কথা। এটা হচ্ছে একটা ইকুয়াল টু। একটা হ্যাঁ, আছে ডাবল ইকুয়াল টু। যেটা হচ্ছে যে আপনার শুধু মানে স্ট্রিং হোক বা যে কোনো পদ হোক, এটা আপনার ইন্টিজার এক হোক। পদের মিল হ্যাঁ, করবে। আর একটা হচ্ছে তিনটা ইকুয়াল টু, মানে এটা স্ট্রিং প্লাস মানে আপনার নাম্বার বা স্ট্রিং যেটাই হোক সবকিছু একসাথে মিল রাখতে হবে। কোনো কিছু 19 থেকে 20 হলে এটা ফলস আনসার আসবে। তারপরে একটা হচ্ছে আপনার ইকুয়াল টু, এই পাশে মানে এটা ধারণা তো কি আছে সিম্বল আপনার। বল। ধারণা তো আছেই দেখতেছি। সমস্যা নেই। কাজ জি করতে ভাই, করতে আমার সব সম্পর্কে ধারণা চলে আসবে। সমস্যা নেই। এই যে এক্সক্লেমেশন সাইন আছে, এটা হচ্ছে নট। একটা নট হচ্ছে আপনার গ্রেটার এক্সক্লেমেশন মানে দেন, নট। একটা হুম। হচ্ছে স্মলার দেন, লেস একটা হচ্ছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে স্মলার দেন ইজ ইকুয়াল টু। হুম, হুম, হুম। তারপরে আরেকটা আছে আপনার যদি লেস দুইটা। দ্যান নট আছে, নট আছে। যাই হোক এগুলা স্যাম্পল আমাদের আছে। আমরা কাজ করার সময় প্রত্যেকটা জিনিসই পেয়ে যাব। কোনো প্যারা নাই। জি ইনশাল্লাহ। আবার আমাদের কিছু নাম মনে রাখতে হবে। যেমন ইন্টিজার কোনগুলা, ফ্লোট কোনগুলা, কোনগুলা আমাদের নাম্বার স্ট্রিং এগুলো আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা জি আমি একটু দেখাই বিষয়টা। যখন আমরা ভ্যারিয়েবল দিয়ে বোঝাই, ভ্যারিয়েবলে যখন আমরা ধরলাম ধরেন যে a ধরলাম। এই যদি একটা আছে জাস্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, হ্যাঁ? ধরেন আছে 5 জি। যখন এইটা 5 লিখছি তখন এটা ইন্টিজার। এটা কি? ইন্টিজার। ইন্টারেস্ট। হ্যাঁ, যখন আমরা এখানে b ধরলাম, দেন একটা ভ্যারিয়েবল ধরি। এই ভ্যারিয়েবল দিলাম ধরেন যে 3.25 এই যে 3.25 দিলাম, এটা আমাদের ফ্লোট মানে ভগ্নাংশ। মানে ভগ্নাংশ। কি বলে ওরা পয়েন্ট পয়েন্ট সিস্টেম আরকি। ফ্লোট সিস্টেম। আর ফ্লোট। যদি আমরা চাই যে এটা নাম্বার স্ট্রিং হবে, কি হবে? নাম্বার এন্ড নাম্বার স্ট্রিং স্ট্রিং। একসাথে। তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের? আমরা c দিয়ে ধরলাম। এবার আমরা ইকুয়াল দিলাম। নাম্বার স্ট্রিং যখন হবে তখন আমাদের অবশ্যই সেটা কোটেশনে কল করতে হবে। কিসে কল করতে হবে? কোটেশনে ডাবল মানে কোটেশনের প্যারামিটার ভিতর।
প্যারামিটার আমাদের PHP ভাষায় এখন আমরা কোটেশন বলবো না, প্যারামিটার বলবো। এই প্যারামিটারের মধ্যে আমরা বসাতে পারি। প্যারামিটার। তার মানে এইটা আমাদের নাম্বার হবে, কিন্তু এইটা আর আমাদের এইভাবে কাজ করবে না, কারণ আমরা যখন ইন্টিজার কোনো কিছু ইউজ করব তখন তার আগে আমাদের কখনোই এই প্যারামিটার ইউজ করতে হয় না। আর যখন আমরা সেটাকে নাম্বার স্ট্রিং এ নিয়ে গেছি তখন আমাদের প্যারামিটারটা ইউজ করতেই হবে। স্ট্রিং মনে রাখবেন যে ইন্টিজারের আগে কখনো প্যারামিটার বসে না। বুঝা গেছে? জি, কি বললাম? ইন্টিজারের আগে কখনো প্যারামিটার বসবে না। প্যারামিটার বসে না। মানে এক কথায় স্ট্রিং যখন লিখবো আমরা, স্ট্রিং লেখার সময় তখন তখন আপনার প্যারামিটার ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। স্ট্রিং ছাড়া নাম্বারটা প্যারামিটার ইউজ যদি করবো। স্ট্রিং বানাইতে চাই তাহলে আপনার প্যারামিটারের আমরা মধ্যে লিখতে হবে। আরেকটা বিষয় আর বলি তাছাড়া যত যে যখন আমরা স্ট্রিং করব তখন প্যারামিটার কিন্তু দুই রকমের আছে আবার। একটা সিঙ্গেল প্যারামিটার, একটা ডাবল প্যারামিটার। এটারও ধরন আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এটা ইউজ করা হয়। তবে আমরা ইউজ করব কিভাবে? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল প্যারামিটারটা বেশি ইউজ করব। মনে থাকবে? সিঙ্গেল প্যারামিটার। ফাংশনে যখন কাজ করব। আর যখন আমরা এমনি কাজ করব তখন তো ডাবল কোটেশন আর কি, যেটাকে আমরা বলে হচ্ছে ডাবল প্যারামিটার। বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? জি না ভাইয়া। কোনো কোশ্চেন নাই? জি ভালো না। বুঝাইলাম। এত তো জি বোঝালামই না, তাই এত ভালো লাগলো। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা ফাংশনে আসি। ধরেন আমাদের বিভিন্ন সময় হয় না যে ওই ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ এরকম বিষয় বলা থাকে। তো এর মধ্যে থেকে আমরা যদি চাই যে কোনটা কত ওয়ার্ডের আছে, অথবা কোনটা হচ্ছে কান্ট্রির নাম, কোনটা কিসের নাম, এইভাবে এই সিস্টেম গুলো আমরা অ্যাড করে নিতে পারি আমাদের সাইটের মধ্যে, যদি আমরা চাই কখনো। এটার স্ট্রিং এ কতগুলা ওয়ার্ড আছে, কতগুলা লেটার আছে, এগুলো আমরা ঠিকঠাক করতে পারি। একটা দেখাই আমি। কি চাচ্ছিলাম এখন? এখন চাচ্ছিলাম যে ধরেন কান্ট্রির নাম হবে। সেই কান্ট্রির নামগুলার কোন কান্ট্রির নামটা কত স্ট্রিং এ আছে, এটা আমরা দেখতে চাই। বুঝতে পারছি? ইভেন ওটা শো করবে এখানে, তো ওটা স্ট্রিং কিনা, ওটা স্ট্রিং নাকি ওটা ভার্কার নাকি ওটা হচ্ছে ইন্টিজার, এটা আমাকে শো করে দেখাই দিবি। এইটা বেসিক্যালি চেক করার জন্য লাগে। কিসের জন্য লাগে? চেক করার জন্য যে আসলে ওইটা পাইছে কিনা, হইছে কিনা, এরকম চেকিং এর জন্য। আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা কান্ট্রি লিখে সার্চ দিলাম। এবার আমরা করব, এতক্ষণ ধরে আমরা ইকোর মাধ্যমে শো করাচ্ছিলাম, কিন্তু এখন আমরা শো করাবো অ্যারের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যারের মাধ্যমে। এর মাধ্যমে। অ্যারের মাধ্যমে। অ্যারে মানে আমরা যতগুলো আছে না কেন সেগুলো চেক আপ দেওয়ার জন্য কাজে লাগে। অ্যারে কিসের জন্য কাজে লাগে? চেক আপের ক্ষেত্রে। তো ওইটা আসলে পাইছে কিনা, ওইখানে হইছে চেক কিনা, আপ। কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লেটার আছে, কতগুলো কি আছে না আছে, ওইটা আসলে স্যাম্পল হিসেবে কাউন্ট হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলা অ্যারের মাধ্যমে চেক করা হয়। মানে চেকিং এর জন্য অ্যারে। চেকিং এর জন্য কি? অ্যারে। এবার এর ভেতরে আমাদের কনটেন্ট গুলো আমরা দিব। তো এটা আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিই। এবার এর ভেতরে আমাদের কনটেন্ট গুলো আমরা ইউজ করব। যেমন আমরা প্রথমে লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ। তারপরে আমরা একটা কমা দিয়ে আমরা এরপরে লিখে দিই যে ইন্ডিয়া, পাকিস্তান লিখি। তারপরে আমরা কি চাচ্ছি, এখানে আরেকটা কমা দিয়ে আমরা লিখতে পারি ইউএসএ। কমা দিয়ে এখানে আরেকটা লিখতে পারি কানাডা। লিখলাম। এবার আমরা এখান থেকে একটি স্পেস দিলে দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু দিলেও হয়, না দিলেও হয়, বাট দেখার সৌন্দর্যের জন্য দিলে সুন্দর দেখা যায়। এখন এই যে অ্যারে আমরা করলাম, এখন অ্যারেটাকে কি আকারে চাচ্ছি? আমি চাচ্ছিলাম যে যতগুলো আমাদের এই যে কান্ট্রি আছে, এই কান্ট্রি গুলা কোনটা কতগুলা লেটারে লিখা, কত ক্যারেক্টারে লিখা, সেই ক্যারেক্টার নাম্বারটা আমার দরকার, এমন আমাদের প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটা ভার ডাম করতে পারি। এখানে লিখে দেবো ভার ডাম। যখন আমরা ভার ডাম্প করবো, এই ভার ডাম্প করে, ভার ডাম্পের বিষয়টাই হচ্ছে যে ভেতরে কতগুলা কি আছে না আছে সেই জিনিসটা ইনকোয়ারি করা। তো এখানে আমরা লিখে দিচ্ছি আমাদের যেই ভ্যারিয়েবল এর নামটা ছিল সেটা লিখে দিচ্ছি। কি নাম ছিল? কান্ট্রি। এবার আমরা সেভ দিলাম। যদি এখন আমরা রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই দেখেন অ্যারে করছে এখান থেকে 4 0 করছে, তারপরে স্ট্রিং দিছে। এই যে স্ট্রিং, আমার এখানে কয়টা দেশ ছিল সেটা কিন্তু বলে দিচ্ছে। কয়টা ছিল? 4টা লিখছিলাম না?
একটা, দুইটা, তিনটা, চারটা। ভাই বোঝা যায়, দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। দেখেন আমার ওখানে কয়টা কান্ট্রি ছিল সেটা শো করছে, 4টা কান্ট্রি ছিল। তাহলে আমরা যদি আমার এখানে ধরেন 1000টা কান্ট্রি আছে, তখন আমরা শুধুমাত্র এরই করেই বলে দিতে পারবো যে এখানে কয়টা কান্ট্রি আছে। তাহলে আমাদের এখানে নাম্বারটা উঠে আসছে, আমরা গুনতে হইলো না। গুনতে হয়েছে? গুনতে হয় নাই। এবার যদি আমরা সাথে বলি যে জি না। আমাদের কোন কান্ট্রির নামটা কতগুলা লেটারে বলা আছে, মানে ধরেন বিষয়টা এরকম যে আপনার 100টা লাইন আছে, এখানে 100 লাইনে কোনটা কতগুলা লেটারে লেখা আছে সেটার ইনফরমেশন আপনাদেরকে জানতে চাচ্ছি। তাহলে খুব সহজে বের করে দিতে পারতেছি আমরা। এখানে কয়টা আছে? এটা 10টা লেটারে আছে। 10টা না 8টা? ডিস্টিংশন 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আছে না? 10টা। একটা গেল। তারপরে স্ট্রিংটা আছে 8টা। তার মানে 8টাতে লেখা। 1 2 3 4 5 6 7 8টা। এইটা লেখা আছে 3টাতে। এইটা লেখা আছে 6টাতে। এটা কিন্তু আমাদের সাইটের কোনো কাজে লাগবে না। এটা আমাদের চেকিং এর জন্য লাগবে। কিসের জন্য লাগবে? চেকিং এর। চেকের জন্য। যে আসলে পাইছে কিনা, কাজ করতেছে কিনা, এগুলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। কি বললাম মনে থাকবে? ভাই এটা চেক করার জন্য শুধু। হ্যাঁ, আমাদের শুধুমাত্র এটা চেক করার ক্ষেত্রে কাজে লাগবে। চেক ব্যতীত এটার কিন্তু কোনো কাজ নাই। চেক ছাড়া কোনো কাজ আছে? চেক ছাড়া কোনো কাজ নাই। এখন একই জিনিস আমরা চেক করতে চাচ্ছি, সাথে আবার চাচ্ছি তো এটা এখন চেক করার দরকার নাই। আমি চাচ্ছিলাম যে আমার প্রথম যেই জিনিসটা আছে সেটা শুধু শো করবে। মানে ওই যে আপনি সিলেক্ট করছেন একটা, সেটা এখান থেকে সিলেক্ট হয়ে থাকবে। এগুলোর ফাংশন আমরা HTML এর মধ্যে গিয়ে দিয়ে দিব যে কোন জায়গায় কোন কাজটা করবে। আর এই অপশন গুলো এখান থেকে জেনারেট হয়ে আসবে। এখন আমরা কি চাই? যে আমার প্রথম যেটা আছে সেটা শো করবে আমাদের সাইটে। মানে এই যে আমরা সাইটটা করতেছি, এই সাইটের মধ্যে শুধুমাত্র এই বাংলাদেশ শো করবে, বাকি কোনোটা শো করবে না। যদি এমন চাই তখন আমি কি করতে পারি? এটা আমরা কেটে দিই। একটু কাটলেই হবে আমার। কারণ আমরা এখন ইকো করব। কি করব? ইকো করব। ইকো ইকো যখন করে দিলাম, ইকো দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল দেবো। এটা কেটে দিই। আমাদের এই ভ্যারিয়েবলটা কল করলেই চলবে। এখন আমরা চাচ্ছিলাম যে এখান থেকে প্রথমটা শো করবে, তো আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে আমরা বলে দেবো 0। 0 মানে প্রথমটা, মানে এটা কাউন্ট শুরু হয় 0 থেকে। দেখেন বাংলাদেশ শো করছে না শুধু? জি। যদি আমরা আমাদের কোডের ক্ষেত্রে বলে দিতাম এখানে যে 2 2 বলে দিলাম, তাহলে দেখি কোনটা পাই। ইউএসএ পাইছে না? মানে 3 নাম্বারটা পাইছে। দেখেন 3 নাম্বারটা পাইছে না? 3 নাম্বারটা মানে 0 1 জি 2। ভাইয়া। 2 বলছি মানে 8 পাইছে। তার মানে শুরু হয় কত থেকে? কাউন্ট শুরু হয় 0 থেকে। মনে থাকবে? জি এর কাউন্ট শুরু হয় 0 থেকে। হ্যাঁ, এর কাউন্ট শুরু হয় 0 থেকে। যদি আমাদের বলে দেওয়া থাকে যে অত থেকে শুরু হও, তখনকার বিষয় ভিন্ন। বাট ডিফল্ট ভাবে কততে শুরু হয়? 0 তে শুরু হয়। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো, মাহিন ভাই শুনতে পারেন আমার কথা? ভাইয়া শুনতে পাচ্ছি। আওয়াজ তো এই জন্য আমি আপনার মানে বলতেছি শুনতে হতে পাইতেছেন না। আচ্ছা আচ্ছা, সমস্যা। তো ঠিক আছে, আমাদের আজকের মতো এতটুকু টপিকই থাক। নেক্সট ক্লাস আমরা PHP সম্পর্কে আরো বিস্তার আলোচনা করবো। ঠিক আছে? আজকে আপাতত আমরা এতটুকুতেই রাখি। শুধুমাত্র লেখার সিস্টেম থেকে জি। শুরু করে কিভাবে কি করতে না হয় সেটা আমি সার্ভারে দেখাইলাম। এখন আপনি জ্যাম্পেও কাজ করতে পারেন, লোকাল হোস্টেও কাজ করতে পারেন। বাট আমি হয়তো আমার জায়গা সংকটের জন্য আমি সার্ভারে এসে কাজ করলাম। আর যখন ফাইনাল প্রজেক্ট দিবেন তখন তো আপনার সার্ভার ওয়াইজ কাজ করতে হবে, এটা স্বাভাবিক। একটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে কোনো HTML কোড লিখছি? জি না। এই ক্ষেত্রে কোনো HTML কোড লিখি নাই, কিন্তু আমাদের সাইডে শো করছে। এখন বিষয় হচ্ছে যে আমরা এখন যদি এর সোর্স কোডটা দেখতে যাই, কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোডটা আমরা দেখবো। দেখেন সোর্স কোডের মধ্যে কোনো PHP কোড আছে? জি না। আবার যদি আমরা ইন্সপেক্ট করি, এখানে ইন্সপেক্ট করলাম, এই লাইনটাকে কপি করলাম, বডিতে আসলাম, কোনো PHP কোড আছে? দেখেন জি এই ভাইয়া। লেখাটা পুরোপুরি আসছে PHP কোড থেকে আসছে, বাট আমরা ইন্সপেক্ট করছি, কোনো PHP কোড পাইছি? জি না। কোনো PHP কোড নাই।
তাহলে এটা ব্যাক এন্ডে টোটালি কাজ করে, বুঝতে পারছেন? এটা জি বাইরে ভাইয়া। থেকে দেখার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। মানে আপনার সাইট চুরি হওয়ার চান্সেস খুবই কম। তো এই PHP তো is বিষয়। very তাহলে secure. আমরা হ্যাঁ, ভেরি সিকিউর। পিএসপি তো যতটা আছে, এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এখন লারাভেল, লারাভেল তো আরো বেশি হাই প্রোফাইল, হাই সিকিউরিটি। কারণ এখান থেকে দেখেন আমরা যদি এটার ফাইলটার কি কোড দিয়ে লেখা হয়েছে, কোডটা যদি খুঁজে না পাই, তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমি এডিট করবো বা নষ্ট করবো কিভাবে? সম্ভব? সম্ভব কিন্তু না। আর যেহেতু সার্ভার ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমাদের সার্ভারে আসতেছে, সার্ভার থেকে এটা রান করতে, বুঝছিস? জি ভাই, বুঝতে তাহলে আজকের মতো আমরা রেকর্ডটাকে ক্লোজ করে দিই। পারলাম ভাইয়া।